প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে আবার এসেছি অনলাইন ক্লাসে, মোহাম্মদ জালাল উদ্দিন, ভূগোল ক্লাস। আজকে তোমাদের যে পাঠটা আলোচনা করব তা হচ্ছে চতুর্থ অধ্যায়, ভূগোল দ্বিতীয় পত্র। তোমরা প্রথমে কিছু ছবি দেখার চেষ্টা করো। এখানে কিছু ছবি লক্ষ্য করবে। কিসের ছবি দেখতে পাচ্ছ? এখানে কিছু কৃষক কাজ করতেছে এবং এখানে কিছু গবাদি পশু আছে এবং কিছু মৎস্যজীবী যারা মাছ আহরণ করতেছে। তাহলে এই ছবিটা দেখে তোমরা সহজেই অনুমান করতে পারার কথা যে আমি আজকে তোমাদের পাঠে কোন বিষয়টা আলোচনা করব। তোমরা ছবিতে স্লাইডে দেখো। তাহলে দেখো, আমি আজকের পাঠের বিষয় হচ্ছে ফসল উৎপাদন, পশুপালন, মৎস্য চাষ। অর্থাৎ আমি তিনটি ছবি স্লাইডে দেখানোর চেষ্টা করেছি এবং তিনটি পাঠে নিয়ে এসেছি। তাহলে ফসল উৎপাদন, পশুপালন এবং মৎস্য চাষ হচ্ছে আজকের পাঠের বিষয়। আমি এই পাঠটা নিয়েই আলোচনা করব। তোমরা এখান থেকে যা শিখতে পারবে, আজকের পাঠ থেকে যা শিখতে পারবে তা হচ্ছে কৃষিক্ষেত্রসমূহ কী তা বলতে পারবে, ফসল উৎপাদন কী তা ব্যাখ্যা করতে পারবে, পশুপালন কী তা ব্যাখ্যা করতে পারবে এবং মৎস্য চাষ কী তা ব্যাখ্যা করতে পারবে। আজকে পাঠের এই চারটি বিষয়কে মূল উদ্দেশ্য রেখে আজকের পাঠ সামনের দিকে এগোবো আমি। কৃষিক্ষেত্র, এটা একটি ল্যাটিন শব্দ, এগ্রিকালচার থেকে। এগ্রিকালচার শব্দের উৎপত্তি ল্যাটিন একটা শব্দ থেকে, এগ্রিকালচারা থেকে। এগ্রিকালচারা একটা ল্যাটিন শব্দ। এই এগ্রিকালচারা থেকে মূলত এগ্রিকালচার শব্দের উৎপত্তি, যার ল্যাটিন এগার এবং ফিল্ড এবং কালচারা। ল্যাটিন শব্দ এগার অর্থ হচ্ছে ফিল্ড এবং কালচারার শব্দের অর্থ হচ্ছে কর্ষণ। অর্থাৎ এগ্রিকালচার শব্দের অর্থ হচ্ছে ভূমি কর্ষণ, অর্থাৎ মাটি কর্ষণের ফলে যা উৎপাদন করা হয় তা কৃষিক্ষেত্র, অর্থাৎ এখানে ভূমির সাথে সম্পর্কিত। অন্যভাবে বলা যায় যে প্রথম পর্যায়ের যে অর্থনৈতিক কর্মকাণ্ড মানুষ সম্পাদন করে তাই হচ্ছে কৃষিক্ষেত্র। প্রথম পর্যায়ে, এখানে প্রথম পর্যায়ে কাজ করে থাকে মানুষ, ফসল উৎপাদন করে থাকে, মৎস্য আহরণ করে থাকে, পশুপালন করে থাকে অথবা বাগিচা পদ্ধতি অর্থাৎ বনায়ন করে থাকে। এই চারটি ক্ষেত্রকে বলা হয় মূলত কৃষিক্ষেত্র। একজন ভূগোলবিদ যার নাম হচ্ছে ফলার, উনি বলেছেন ওনার মতে মৃত্তিকার যথাযথ ব্যবহার এবং তৎসম্পর্কিত কার্যকলাপ, সেই কার্যকলাপটা হচ্ছে পশুপালন, মৃত্তিকার কর্ষণ ইত্যাদির সম্পর্কে যা আলোচনা করা হবে তাকেই বলা হবে কৃষিক্ষেত্র। তাহলে এটা মতামত হচ্ছে ভূগোলবিদ ফলারের মতামত। আমি আবারও বলছি, বিজ্ঞানী ফলার বলেছেন মৃত্তিকার যথাযথ ব্যবহার এবং তৎসম্পর্কিত কার্যকলাপ, পশুপালন এবং মৃত্তিকার কর্ষণ ইত্যাদির সম্পর্ককে, পারস্পরিক যে সম্পর্ক থাকবে সেই সম্পর্ককে বলা হবে কৃষিক্ষেত্র। অন্যভাবে আমি যা আগেই বলেছি তোমাদের, মানুষের প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত কার্যগুলোকে কৃষিক্ষেত্র বা কৃষিকাজ নামে অভিহিত করা হয়। অর্থাৎ এখানে প্রথম পর্যায়ের কাজ বলতে ভূমির সাথে সম্পর্কিত রেখে যে চারটি কার্যাবলী সম্পাদন করা হয় তাকেই বলা হয় কৃষিক্ষেত্র। আমি দেখো কৃষিক্ষেত্রের শ্রেণীবিভাগ করার চেষ্টা করেছি। এখানে স্লাইডের দিকে তোমরা লক্ষ্য করো। কৃষিক্ষেত্র, তার সাথে সম্পর্কিত তিনটি ক্ষেত্র আছে। একটি ফসল উৎপাদন, যা বাগিচা পদ্ধতি আমি আগে বলেছিলাম, পশুপালন অর্থাৎ খামার পদ্ধতি এবং মৎস্য চাষ। এই তিনটের সমন্বয়ে যে কার্যাবলী সম্পাদন করা হবে
তাকেই বলা হবে কৃষিক্ষেত্র। তাহলে কৃষিক্ষেত্রের শ্রেণীবিভাগকে আমরা প্রধানত তিনটি ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে ফসল উৎপাদন, পশুপালন এবং মৎস্য চাষ অথবা মৎস্য আহরণ। এই তিনটি ক্ষেত্রকেই কৃষি ক্ষেত্রে শ্রেণীবিভাগ হিসেবে অভিহিত করা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো তো, এখানে স্লাইডে তোমরা কিছু ছবি দেখতে পাবে। প্রথম যে ছবিটা আছে সেইটি দেখো, কিছু ধান ক্ষেত, ধানের ক্ষেতের দৃশ্য। তার পরবর্তীতে একজন কৃষক তার আখ চাষে পরিচর্যা করছে, এবং তার পরবর্তী যে ছবিটা আছে সেখানে পাট চাষের একটি দৃশ্য দেখানো হয়েছে, এবং এখানে কিছু নারী শ্রমিক তারা মাঠে কাজ করছে সবজি ক্ষেতে। তারপরে যে ছবিটা আছে তা হচ্ছে গম চাষের একটি চিত্র, এবং পরবর্তীতে যেটি আছে সেটি হচ্ছে মরিচ গাছের একটি দৃশ্য। সব মিলিয়েই এখানে যত ধরনের কার্যকলাপ সংগঠিত হচ্ছে তার সবই হচ্ছে ফসল উৎপাদন। তাহলে ফসল উৎপাদন হচ্ছে কৃষিক্ষেত্রের অন্যতম একটি ব্যবস্থাপনা। তাহলে ফসল উৎপাদন কি হচ্ছে? পৃথিবীতে যত ধরনের ফসল উৎপাদন হয় তা এর আওতাভুক্ত হিসেবে অভিহিত করা হয়। যত ফসল আছে, ধান, গম, পাট, লেবু, আনারস, পেঁপে, পান, যত ধরনের ফসল উৎপাদন করা হয় তা ফসল উৎপাদনের শ্রেণীভুক্ত। এর অন্যতম ফসলগুলো হচ্ছে গম, ধান, ভুট্টা, যব, চা, পাট, আখ, কফি, রাবার, আরও অনেক ফসল। এইসব ফসলগুলোই ফসল উৎপাদনের সাথে সম্পর্কিত। তাহলে ফসল উৎপাদনের কৃষি ধরনকে আবার 6টি ভাগে ভাগ করা যায়। তাহলে ফসল উৎপাদনের কৃষির ধরন 6টি ভাগে বিভক্ত। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্লাইডে লক্ষ্য করো, আমি স্লাইডে দেখানোর চেষ্টা করেছি। স্থানান্তরিত কৃষি, স্বপ্রয়োজনীয় কৃষি, মিশ্র কৃষি, ব্যাপক বাণিজ্যিক ভিত্তিক কৃষি, উপনিবিষ্ট বা বাগান কৃষি, সবজি চাষ বা ট্রাক ফার্মিং। এই 6 ধরনের কৃষির যে উৎপাদন ব্যবস্থা তা 6টি ভাগে বিভক্ত। তাহলে স্থানান্তরিত কৃষি, তোমরা নামের দিক থেকেই সহজে অনুধাবন করার চেষ্টা করো। স্থানান্তরিত কৃষি বলতে স্থান পরিবর্তন করে যে কৃষি পরিচালনা করা হয়, অর্থাৎ একখণ্ড জমিতে এক বছর যে ফসলটা ফলানো হবে, আগামী বছর গিয়ে ওই জমিতে, ওই ভূখণ্ডে আর ওই ফসলটা উৎপাদন করা হবে না। স্থান পরিবর্তন করে যা করা হবে, যা জুম চাষ পদ্ধতিতে সাধারণত হয়ে থাকে। স্বপ্রয়োজনীয় কৃষি বলতে একজন কৃষক তার প্রয়োজন অনুপাতে যে ফসল উৎপাদন করে থাকে তাকে স্বপ্রয়োজনীয় কৃষি বলা হয়ে থাকে। এখানে প্রয়োজনের অতিরিক্ত কোনো ফসল তিনি উৎপাদন করেন না। মিশ্র কৃষি বলতে যেখানে একই ভূখণ্ডে একখণ্ড জমিতে বিভিন্ন ধরনের ফসল যখন চাষ করা হয়ে থাকে তখন সেই কৃষি ব্যবস্থাপনাকে, কৃষির ধরনকে বলা হয়ে থাকে মিশ্র কৃষি, যা পার্বত্যময় অঞ্চলে জুম চাষ পদ্ধতিতে কৃষকরা মিশ্র কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে তাদের কৃষি উৎপাদন করে থাকে। ব্যাপক বাণিজ্যিক ভিত্তিক কৃষি বলতে এখানে সমস্ত ফসলগুলোই উৎপাদন করা হয় বাণিজ্যিক ভিত্তিক। বাণিজ্যিকে বিষয়টাকে মাথায় রেখেই
মূলত ফসল উৎপাদন করা হয়ে থাকে। এখানে নিজের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেওয়া হয় না। এখানে ফসল উৎপাদন করার মূল উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন। যেমন হতে পারে পাট, একজন কৃষক যখন পাট চাষ করেন তখন তার মূল টার্গেটই থাকে যে এই পাট বিক্রি করে অর্থ উপার্জন করবেন। অথবা চা যখন চাষ করা হয় তখন নিজের প্রয়োজনীয়তাকে প্রাধান্য না দিয়ে অর্থ উপার্জনের বিষয় এর দিকেই মূলত বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। উপনিবিষ্ট বা বাগান কৃষি বলতে বাগান এর মাধ্যমে যে চাষাবাদ করা হয়ে থাকে, যেমন রাবার বাগানের মূল উদ্দেশ্য থাকে রাবারের রসগুলো সংগ্রহ এবং পরিণত বয়সে গাছগুলো কেটে অর্থ উপার্জন। এই ধরনের চাষাবাদ পদ্ধতিকে বাগান কৃষি বলা হয়ে থাকে। সবজি চাষ বা টাক ফার্মিং বলতে দেশের চাহিদাকে মাথায় রেখে যখন খাদ্যশস্যের সবজির চাহিদা মেটানোর জন্য জমিগুলোতে সবজি চাষ করা হয়ে থাকে, তখন সেই কৃষির ধরনকে বলা হয় টাক ফার্মিং বা সবজি চাষ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সুবিধার্থে আমি এখানে একক গাছ বলতে আমি আশা করি তোমরা কাগজ কলম নিয়ে আছো, যেখানে যে অবস্থায় ক্লাস দেখছো তোমরা এই দুইটি প্রশ্নকে তোমাদের জ্ঞানের পরিধি বিশ্লেষণের ক্ষেত্রে তোমরা লিখে নিতে পারো, যা তোমাদের সহায়ক হিসেবে কাজ করবে। যে কৃষিক্ষেত্র কাকে বলে, আমি আগেই বলেছিলাম কৃষিক্ষেত্র কাকে বলে এবং ফসল উৎপাদনকে কয় ভাগে ভাগ করা যায়। তাহলে কৃষিক্ষেত্র প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, তাই কৃষি, অথবা ভূমি কর্ষণের সাথে সম্পৃক্ত, তাই হচ্ছে কৃষি। আর ফসল উৎপাদনকে কয়টি ভাগে ভাগ করা যায়? 6টি ভাগে ভাগ করা যায়। আমি বলে দিলাম, তোমাদের আলোচনার পাঠে আছে, তোমরা তা আবার পর্যবেক্ষণ করতে পারবে। তাহলে এটি তোমরা নোট খাতায় তোমরা লিখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো প্রথম যে ছবি, কিছু মহিষ তাদের যে তৃণভোজী যে প্রাণীগুলো আছে, মহিষ, তারা মাঠে বিচরণ অবস্থায় আছে। তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছ, কিছু ছাগল তারা মাঠে বিচরণ অবস্থায় আছে। তারপরে যে চিত্রটা দেখছো সেখানে কিছু খরগোশ প্রতিপালন করা হচ্ছে। তারপরে যে ছবিটা দেখছো সেখানে কিছু মুরগি খাদ্য খাচ্ছে এবং কিছু ভেড়া দেখতে পাচ্ছ তারা আছে এবং কিছু হাঁস পর্যবেক্ষণ করছো। তাহলে এখানে যে 6টা চিত্র দেওয়া আছে, ছবি দেওয়া আছে, সেই ছবিগুলো দেখে তোমরা সহজে অনুমেয় যে এখানে পশু পালন করা হচ্ছে, তাদের মালিক এইগুলো প্রতিপালন করছে ভূমির সাথে সম্পর্কিত সম্পর্ক রেখে। সঙ্গত কারণেই এই সবগুলো মিলে টোটাল চিত্রকে মিলে বলা হচ্ছে পশুপালন। তাহলে পশুপালন কাকে বলা হয়? দেখো, খাদ্য, বস্ত্র, শক্তি, পরিবহন প্রভৃতি নানা প্রয়োজনে প্রাণীকুলের সঠিক ব্যবহার এবং তৎসম্পর্কিত ব্যবস্থাপনাকে পশুপালন হিসেবে অভিহিত করা হয় বা পশুপালন বলে। তাহলে সেইগুলোর খাদ্যের প্রয়োজন হয়, বস্ত্রের সম্পর্কিত, শক্তি সম্পদের সাথে সম্পর্কিত, পরিবহন ব্যবস্থার সাথে সম্পর্কিত। এখানে কিছু পশু আছে যাদের আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি, অনেক পশু আছে যার চামড়া আমরা বস্ত্র হিসেবে ব্যবহার করি, অথবা অনেক পশুর মল আছে যা আমরা তাপ উৎপাদনের কাজে ব্যবহার করি, অথবা অনেক পশু আছে যেমন মহিষ আছে, গরু আছে, যেগুলো আমরা পরিবহন কাজে ব্যবহার করে থাকি। যেমন আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চলে এই গরুকে পরিবহন কাজে ব্যবহার করা হয়ে থাকে,
যদিও বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে, ইঞ্জিন চালিত যানবাহন। তারপরেও একসময় এই গরু এবং মহিষকে পরিবহন হিসেবে ব্যবহার করা হতো। তাহলে এই 4টি কাজের জন্য যখন প্রাণীকুলকে ব্যবহার করা হয় এবং তৎসম্পর্কিত ব্যবস্থাপনাকে আমরা বলে থাকি পশুপালন। পশুপালনের শ্রেণীবিভাগ আছে, তার কারণ তাদের কাজের ধরন, উৎপাদন পদ্ধতি এবং ব্যবস্থাপনা। প্রকৃতি অনুসারে এই পশুপালনকে 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে, অর্থাৎ তার কাজের ধরন, উৎপাদন পদ্ধতি এবং ব্যবস্থাপনা। এই 3টি পর্যায়ের উপরে ভিত্তি করে পশুপালনকে 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে। সে 3টি বিভাগ হচ্ছে যাযাবরী পশুপালন, মিশ্র পশুপালন, বাণিজ্যিক পশুচারণ ও খামার ভিত্তিক পশুপালন। এই 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে। যাযাবরী পশুপালন বলতে যখন কোনো মালভূমিতে প্রচুর পরিমাণে তৃণ থাকে এবং সেখানে সেই প্রকৃতির উপরে ভিত্তি করে ভৌগোলিক অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন ধরনের পশু প্রকৃতিগতভাবে তাদের খাদ্যের চাহিদা অনুযায়ী বিচরণ ক্ষেত্র গড়ে তোলে, তখন সেই পশুপালনকে বলা হয় যাযাবরী পশুপালন। মিশ্র পশুপালন যখন কোনো ভৌগোলিক সুযোগ সুবিধার প্রেক্ষিতে একটি মহাদেশে অথবা একটি বনাঞ্চলে বিভিন্ন ধরনের পশু যখন একই সঙ্গে বসবাস করে, তখন সেই পশুপালনকে বলা হয় মিশ্র পশুপালন। অথবা এটা অনেক সময় খামার পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে, যেমন আমাদের বাংলাদেশের সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, হরিণ আছে, এছাড়া আছে অন্যান্য সাপ অথবা তৃণভোজী বানর আছে, অনেক কিছুই আছে, হরিণ আছে। সবগুলো একই সঙ্গে যখন বিচরণ করে তখন তাকে বলা হবে মিশ্র পশুপালন অথবা খামার পদ্ধতিতে এটা হয়ে থাকে। অনেক সময় একই খামারে বিভিন্ন ধরনের গরু, মহিষ, ছাগল, ভেড়া অথবা অন্যান্য খরগোশ, অন্যান্য প্রাণী যখন পালন করা হয়ে থাকে তখন সেটাকে বলা হয় মিশ্র পশুপালন। এছাড়া বাণিজ্যিক পশুচারণ বা খামার ভিত্তিক পশুপালন, যখন কোনো পশুকে খামার ভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিপালন করা হয়ে থাকে তখন সেই পশুপালন পদ্ধতিকে বাণিজ্যিক পশুচারণ বা খামার ভিত্তিক পশুপালন হিসেবে অভিহিত করা হয়। তখন কেননা তার মূল উদ্দেশ্যই থাকে বাণিজ্যিকভাবে অর্থ উপার্জন। বাণিজ্যিক পশুচারণ এবং খামার ভিত্তিক পশুপালনকে আবার কয়েকটি ভাগে বিভক্ত করা যায়, অর্থাৎ খামার ভিত্তিক পশুপালন 3টি ভাগে বিভক্ত। তা হচ্ছে দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদন বা বাণিজ্যিক ডেইরি পশুপালন, অর্থাৎ মানুষের আমিষ এবং প্রোটিনের চাহিদা মেটানোর জন্য যখন দুগ্ধ খামার গড়ে তোলা হয় অথবা দুগ্ধজাত খাদ্যদ্রব্য উৎপাদন করা হয় তখন তাকে বলা হবে দুগ্ধ বা দুগ্ধজাত দ্রব্য উৎপাদন বা বাণিজ্যিক ডেইরি পশুপালন। অর্থাৎ এখানে দুগ্ধজাত খাদ্যের ভিত্তিতেই কেবলমাত্র এই খামারগুলো গড়ে তোলা হয়। যেমন আমাদের বাংলাদেশের পাবনাতে গো মহিষ খামার আছে, যেখান থেকে কেবলমাত্র দুগ্ধগুলো সংগ্রহ করা হয় এবং দেশের চাহিদা মেটানো হয়। এছাড়া আছে মাংস উৎপাদনের জন্য খামার ভিত্তিক পশুপালন, যেখানে একটি দেশের মোট চাহিদা মেটানোর জন্যে, মাংসের চাহিদা মেটানোর জন্যে মূলত এই খামারগুলো গড়ে তোলা হয়। যেমন আমাদের বাংলাদেশে বিশেষ করে ঈদ উল আজহার পশুর চাহিদা মেটানোর জন্যে অনেক সময় এই ঈদের পূর্বে খামারগুলোতে পশুর
পরিচর্যা বেড়ে যায় এবং ঈদের পূর্ব মুহূর্তে এই গরু মহিষ অথবা ছাগলগুলোকে বিক্রি করে দেয় মালিকরা। এই ধরনের খামার পদ্ধতিকে বলা হয় মাংস উৎপাদনের জন্য খামার ভিত্তিক পশুপালন। এছাড়া পশম উৎপাদনের জন্য খামার ভিত্তিক পশুপালন, যা সাধারণত শীত প্রধান অঞ্চলগুলোতে হয়ে থাকে, যখন তারা এই পশুর চামড়াগুলোকে শীত নিবারণের জন্য ব্যবহার করে থাকে এবং তারা শীত থেকে পরিত্রাণ পায়। তাহলে দেখো, এখানে আমি আরও কিছু তোমাদের জন্য কাজ রেখেছি, যা হচ্ছে পশুপালন কাকে বলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই প্রশ্নগুলো লিখে নিবে, যে তোমরা অতি সহজে অ্যান্সার করতে পারবে যা আলোচনার মধ্যে আছে। আশা করি তোমরা কাগজ কলম নিয়ে আসো, তোমরা প্রশ্নটা লিখে নাও অথবা স্লাইড থেকে পরবর্তীতে লিখে নিতে পারবে। পশুপালন কাকে বলে? পশুপালন ক্ষেত্রগুলোর নাম বলো। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো, এখানে কিছু যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছ, প্রথম চিত্র কিছু দেশীয় জাতীয় মাছ, তারপরেও দেশীয় জাতীয় মাছ, তারপরেও কিছু সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছ। নদীতে জেলেরা মাছ ধরছে এবং কিছু মাছ দেখতে পাচ্ছ বিভিন্ন শ্রেণীর, এবং এখানেও কিছু মৎস্যজীবী তাদের পুকুর অথবা জলাশয় থেকে মাছ আহরণ করছে। তাহলে এবার আমরা আমি যে বিষয়টা তোমাদের অনুধাবন করানোর চেষ্টা করব তা হচ্ছে মৎস্য চাষ। মৎস্য চাষ কাকে বলে? মাছ মানুষের প্রোটিন সমৃদ্ধ খাদ্যের অন্যতম একটি উৎস এবং মাছ থেকে তেল, সার প্রভৃতি সামগ্রী উৎপাদন করা হয় অথবা যায়। তাহলে মানুষ প্রোটিনের চাহিদা মেটানোর জন্যে মাছ খেয়ে থাকে এবং এই মাছ থেকে অথবা মাছের চর্বি থেকে তেল তৈরি করা হয় এবং মাছের যে দেহাবশেষ অথবা কাঁটা আছে সেখান থেকে সার তৈরি করা হয়। অর্থাৎ মাছ ধরার কাজ এবং মাছ নির্ভর শিল্পের সাথে জীবিকার জন্য বহুল প্রচলিত মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে নির্ভরশীলতা আছে, সেই নির্ভরশীলতার উপরে ভিত্তি করেই বহুমুখী কার্যকারিতার জন্য মানুষের কাছে মাছ অন্যতম একটি প্রধান সম্পদ। তাহলে মাছ চাষ অথবা মাছ ধরা, এই দুইটির দিক বিশ্লেষণ করে যখন মানুষ মৎস্য চাষ করে এবং মাছকে ধরে, এই মাছ ধরা এবং মাছ চাষ করার সাথে সম্পর্কিত যাবতীয় কার্যাবলীকে বলা হবে মৎস্য চাষ। মৎস্য চাষের শ্রেণীবিভাগকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়, যা হচ্ছে স্বাদুপানির মৎস্য চাষ এবং সামুদ্রিক মৎস্য চাষ অথবা লবণাক্ত মৎস্য চাষ। স্বাদুপানি বলতে যে পানিগুলো মিঠা পানি, নদী অথবা পুকুর অথবা অন্যান্য জলাশয়ে হ্রদ অঞ্চলে যেখানে পানিগুলো স্বাদু পানি, এই স্বাদু পানিতে যে মাছগুলো চাষ করা হয় তাকে মিঠা পানির মৎস্য চাষ অথবা স্বাদু পানির মৎস্য চাষ নামে অভিহিত করা হয়। আর অন্যদিকে সমুদ্রে যে মাছগুলো ধরা হয় অথবা লবণাক্ত পানিতে যে মাছগুলো ধরা হয় তাকে বলা হবে সামুদ্রিক মৎস্য চাষ। এছাড়া স্বাদু পানির মৎস্য চাষকে আরও দুইটি ভাগে ভাগ করা যায়, যা হচ্ছে জীবন ধারণ ভিত্তিক মৎস্য চাষ, বাণিজ্যিক ভিত্তিক মৎস্য চাষ। জীবন ধারণ ভিত্তিক মৎস্য চাষ হচ্ছে যখন একজন কৃষক অথবা যখন কোনো মানুষ তার নিজের প্রয়োজন ভিত্তিক কোনো জলাশয়ে মাছ চাষ করে নিজেদের চাহিদা মেটানোর জন্যে, তখন সেই মৎস্য চাষকে বলা হয় জীবন ধারণ ভিত্তিক মৎস্য চাষ। অথবা একজন জেলে তার জীবিকা নির্বাহের জন্যে মাছের উপরে যখন নির্ভরশীল হয়ে যায়, তখন সেই জীবন ধারণ ভিত্তিক পদ্ধতির উপরে ভিত্তি করে ওই মাছ ধরার কৌশলকে অথবা মাছ ধরার সেই জীবিকা নির্বাহের পন্থাকেই বলা হচ্ছে জীবন ধারণ ভিত্তিক মৎস্য চাষ। অর্থাৎ উনি মাছ ধরার উপরে ভিত্তি করে জীবিকা নির্বাহ করে থাকেন অথবা পারিবারিক প্রয়োজনেই মাছ চাষ করেন। এই ধরনের মৎস্য আহরণ অথবা মাছ চাষকে বলা হচ্ছে জীবন ধারণ ভিত্তিক মৎস্য চাষ। অন্যদিকে বাণিজ্যিক ভিত্তিতে কোনো নদী, পুকুর অথবা অন্যান্য জলাশয়ে যখন মাছ চাষ করা হয় তখন তাকে বলা হবে বাণিজ্যিক ভিত্তিক মৎস্য চাষ। এছাড়াও সামুদ্রিক মৎস্য চাষকে আরও
5টি ভাগে ভাগ করা যায়। যেমন প্রধানত 2টি ভাগে, একটা হচ্ছে উপকূলীয় মৎস্য চাষ এবং আরেকটা হচ্ছে গভীর সমুদ্রতে মৎস্য চাষ। উপকূলীয় সমুদ্র মৎস্য চাষ হচ্ছে উপকূল রেখার কাছাকাছি, সাগরের উপকূল রেখার কাছাকাছি যে মাছগুলো ধরা হয় তাকে বলা হবে উপকূলীয় মৎস্য চাষ। আর অন্যটি হচ্ছে সামুদ্রিক মৎস্য চাষের মধ্যে যখন গভীর সমুদ্রে মাছগুলো ধরা হয় তখন তাকে বলা হবে গভীর সমুদ্র ভিত্তিক মৎস্য চাষ। উপকূলীয় মৎস্য চাষ ভিত্তিক মৎস্য চাষকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জীবন ধারণ ভিত্তিক মৎস্য চাষ আর অন্যটি হচ্ছে বাণিজ্যিক মৎস্য চাষ। উপকূলীয় মৎস্য চাষের মধ্যে জীবন ধারণ ভিত্তিক, যার ছোট ছোট পরিবার তাদের ডিঙ্গি অথবা নৌকাতে যে মাছগুলো ধরে এবং জীবিকা নির্বাহের জন্য বাজারে বিক্রি করে জীবন ধারণ করে, তখন সেগুলোকে বলা হবে উপকূল ভিত্তিক মৎস্য চাষের জীবন ধারণ ভিত্তিক মৎস্য চাষ। এছাড়া উপকূলের কাছাকাছি বাণিজ্যিক ভিত্তিতে যে মৎস্য চাষগুলো করা হয় তাকে বলা হবে উপকূলীয় মৎস্য চাষের বাণিজ্যিক ভিত্তিক মৎস্য চাষ। আর গভীর সমুদ্রে যে মাছগুলো ধরা হয় তার সমগুলো হয় বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য চাষ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্লাসটা সহজে অনুধাবন করার চেষ্টা করেছো এবং তোমাদের আমি সহজে অনুধাবন করানোর চেষ্টা করেছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইনবক্সে অবশ্যই লিখবে, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা এখানে একটি কাজ লিখে নিতে পারো, দেশের অর্থনীতির উপর কৃষিক্ষেত্রের যে কোনো 3টি গুরুত্ব বিশ্লেষণ করো। এইটা হচ্ছে তোমাদের একটা ছোট্ট কাজ দিলাম, যেহেতু অবসর সময় তোমাদের কলেজ চালু নেই, তোমরা এই কাজটি করবে এবং তোমরা তোমাদের যে গ্রুপে মেসেঞ্জার যে গ্রুপ আছে সেই গ্রুপে এটা দেওয়ার চেষ্টা করবে, আমি দেখব ইনশাল্লাহ। আজকে তোমাদের পাঠের সাথে যতক্ষণ ছিলাম সহজ অনুধাবন করার চেষ্টা করেছি। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। ঘরে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।